ভাতৃশোকে আত্মহারা হয়ে মৃত্তিকায় শায়িত হয়ে গেছে। কিছু দূরে দাঁড়িয়েছিল বৈদ্যরাজ সুসেন। লক্ষণের নিকটে এসে লক্ষণের নাসাগ্রে তুলা ধারণ করে নারী গতি পরীক্ষা করে দয়াল রামচন্দ্রকে বলছে, প্রভু ও প্রভু, লক্ষণ জ্ঞান শূন্য হয়ে আছে প্রভু। এখান থেকে 18 মাসের পর আমি একটা মহা ঔষধির কথা বলছি। এখান থেকে 18 মাসের পর গন্ধমাদন পর্বত, সেই গন্ধমাদন পর্বতে আছে বিশল্যা করণী নামক মহা ঔষধি। আজ রাতের মধ্যে, রাতের মধ্যে আমাকে যদি সেই মহা ঔষধিকে এনে দিতে পারে, তাহলে লক্ষণ পুনর্বার জ্ঞান ফিরে পাবে। দয়াল রামচন্দ্র এই কথা শ্রবণ করে বৈদ্যরাজ সুসেনকে বলছে, বৈদ্যরাজ সুসেন, কেন তুমি আমাকে প্রবোধ দিচ্ছ? এখান থেকে 18 মাসের পর গন্ধমাদন পর্বত, কে যাবে সেই গন্ধমাদন পর্বতে? কেউ যেতে পারবে না, কেউ এনে দিতে পারবে না আমাকে সেই মহা ঔষধি। আর আমার প্রাণের ভাই লক্ষণ আর বাঁচবে না। পাশে দাঁড়িয়েছিল রামভক্ত হনুমান। দয়াল রামচন্দ্রের সঙ্গে এসে নতমস্তকে প্রণাম জানিয়ে হনুমান লঙ্কার উপর দিয়ে যাত্রা করেছে। এদিকে রাজা দশানন পাত্র মিত্রগণ নিয়ে সভা করে বসেছিল। হঠাৎ হনুমানের ছায়া পড়েছে লঙ্কার উপরে। রাজা দশানন পাত্র মিত্রগণকে ডেকে বলছে, ওহে পাত্র মিত্রগণ, দেখো তো শূন্য মার্গে থেকে কি যাত্রা করেছে। কিছু দেখা যায় না, একবার ভালো করে দেখো, কিছু দেখা যায় না। রাজা দশানন স্বর্ণ সিংহাসন হতে মৃত্তিকায়
পুত্র হন্তাকারী লক্ষণকে আমি শক্তিশালী উৎসাহিত করি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে না? আবার একটা বিপদ আবার হয়েছে। কি বিপদ হলো? ওই হনুমান আছে না, হ্যাঁ হনুমান চলেছে গন্ধমাদন পর্বতে মহা ঔষধি আনতে। হ্যাঁ ওই হনুমান যাতে মহা ঔষধি নিয়ে ফিরে আসতে না পারে আর লক্ষণও যাতে না বাঁচে, এর একটা যুক্তি তো। তাহলে যেটা মরছে ওটা তো বাঁচাতে হবে না? যদি বেঁচে যায় তাহলে কি হবে একবার বুঝতে পারছো? কি হবে? তোমার আমার কারোই তো নিস্তার থাকবে না, আচ্ছা। সবাইকে তো মরতে হবে। আচ্ছা তাহলে ওই হনুমান যাতে মহা ঔষধি নিয়ে ফিরে আসতে না পারে হ্যাঁ। আর লক্ষণও যাতে না বাঁচে, এর একটা যুক্তি বা উপায় তোমরা আমাকে বলে এর দাও। যুক্তি তো আমাদের কাছে নয়। ওই যে কি বলে না আপনার মাতুল হ্যাঁ মাতুল, কালনেমি, কালনেমি, কালনেমি। উনি তো অনেক মায়াবিত্য জানে, হ্যাঁ, ওনার কাছে গেলে হতে পারে। রাজা দশরথ মনে মনে চিন্তা করছে, পাত্র মিত্রগণ ঠিক কথাই বলেছে। এই লঙ্কার মধ্যে মায়া বলে বলিয়ান আমার মাতুল কালনেমি, আর ওই হনুমানের নিকট মায়া বল ছাড়া আর অন্য কোনো বল থাকবে না। রাজা দশরথ এত রাতে কেন তুমি আমাকে স্মরণ করেছো? দশানন বলছে মাতুল, তুমি তো বোধহয় শ্রবণ করেছো আমার পুত্র হন্তাকারী লক্ষণকে আমি শক্তিশালী উৎসাহিত খুব ভালো করছো, খুব ভালো করেছি না? ভালো হয়েছে। মাতুল আবার একটা বিপদ আবার হয়েছে। কি বিপদ? ওই হনুমান আছে না, হ্যাঁ। হনুমান চলেছে গন্ধমাদন পর্বতে মহা ঔষধি আনতে। আমি যাবে এই কথা, কি বলছো তুমি? আমি যাবো না। যদি হনুমান মহা ঔষধি নিয়ে ফিরে আসে আর লক্ষণ যদি বেঁচে যায়, তাহলে তো আগে মরবে তুমি মাতুল। একটা কথা বল, হ্যাঁ বলো। তোমাকে তুমি যা ভালো বলো তাই করো, আমি যখন বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাচ্ছ? তুমি কিছু করতে পারবে আমি না। কিছু পারবো না। রাজা দশরথ মনে মনে চিন্তা করছে, আমার মাতুল তো একটু লোভী আছে। রাজা দশরথ মনে মনে চিন্তা করছে, আমার মাতুল তো একটু লোভী আছে, একটু লোভ দেখানো যাক। ও মাতুল, তুমি আরেকটা কথা আর শুনে, আমি তোর কথা আরে একটা কথা শুনে যাও মাতুল। আমি শুনবো, আমি যাচ্ছি। তুমি দয়া করে আর একটা কথা শুনে যাও। ঠিক আছে বলো, আসছি। তুমি যদি গন্ধমাদন পর্বতে গিয়ে হনুমানকে সংহার করে যদি লঙ্কায় ফিরে আসতে পারো, বাবা, আচ্ছা বলো। এই লঙ্কার আধা ভাগ আমি তোমাকে দেবো। মানে লঙ্কার আধা ভাগ দেবে? হ্যাঁ, লঙ্কার আধা। তো হয়ে গেছে, একবার চেষ্টা করে দেখা যাক, তাই না? দেখবে চেষ্টা করে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা হবে। হ্যাঁ, বলো। খালি বললে হবে না, অনেক কায়দা আছে এদিকে। বলো তাহলে কি বলতে। হ্যাঁ বলো। এইভাবে ভাগ হবে। হ্যাঁ, এখন আমি রাজা হতে হয়ে যেতে আমার রানীগণের দরকার। অবশ্যই দরকার। এই যত রানীগণ আছে না, হ্যাঁ। এটা কিন্তু আমি গুনে গুনে ভাগ করবো। আচ্ছা, তোমার রানীগণও চাই? হ্যাঁ, যেভাবে মন্দাদরি আছে হ্যাঁ। ওটা কিন্তু আমার নিতে হবে। এই কথা শুনে রাজা দশানন মনে মনে চিন্তা করছে, ওরে দুষ্ট মাতুল, যে আশা ওই দেবতাগণরাও করতে পারে না, মাতুল হয়ে তুমি সেই আশা করছো? যাও গন্ধমাদন পর্বতে, হনুমানের হাতে তোমার নিস্তার হলেও আমার হাতে তোমার নিস্তার নেই। রাজা দশানন বলছে, মাতুল বলো, তাহলে তুমি যাও। আমার যাওয়া হয়ে গেছে, তুমি কি বললে ওদিকে দিদি? আমি তোমাকে আশীর্বাদ করলাম, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি গন্ধমাদন পর্বতে গিয়ে হনুমানকে সংহার করে হ্যাঁ। বিজয় গৌরবে তুমি লঙ্কায় ফিরে আসবে। তাই বলেছি। হ্যাঁ তাই বলেছি। তাহলে একবার চেষ্টা করে দেখো। আচ্ছা তাহলে তুমি চেষ্টা করে দেখো। নিঃসঞ্চর কালনেমি রাজ্য পাওয়ার আশায়, রানীগণ পাওয়ার আশায় মায়া সাজে সজ্জিত হতে আরম্ভ করেছে। হনুমান কি এত সময় বেঁচে আছে? কখন হয়ে গেছে? কখন গিলে ফেলেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সরোবরের মধ্যে অত বড় কুম্ভীর ওর কমবে নেই। এত সময় তো গিলে খেয়ে ও, ফেলেছে। হজম হয়ে গেছে। হ্যাঁ, এখনই আমি লঙ্কায় যাব, গিয়ে ভাগ্নেকে বলবো, ভাগ্নে এই সামান্য হনুমানকে মারতে তুমি আমার মতো একজন
বীরকে পাঠিয়েছে, লজ্জার কথা না? ভাগ্নের সঙ্গে কথাই তো রয়েছে, তরি ধরে ভাগ করবে, যে ভাগে ওই মন্দা তরি থাকবে সেই ভাগটা তো আমার দিতে হবে, কথা তো রয়েছে। তা করো। কেন, এটা তুমি বুঝতে পারোনি? আমি লক্ষ্য করেছি জানো তো, ওই রাবণকে সেবা শুশ্রূষা ওই মন্দাধরি বেশি করে। তাই আমি যখন রাজা হয়ে রাজ সিংহাসন উপবেশন করব, মন্দাধরি আমার বামে থেকে যখন বলবে প্রভু এই পানটা খাও, তখন আমার আনন্দের আশীর্বাদ থাকবে। বাবা বলতে কাউকে আর বাদ দিচ্ছে না। হনুমান কালনিমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কালনিমি মনে মনে চিন্তা করছে, এখন যদি নিজের মূর্তি ধারণ না করি, হনুমান তো আমাকে আর বাঁচিয়ে রাখবে, হয়ে গেছে না?